আমি যদি বলি অল্প পড়াশোনা করেও বেশি নম্বর আনা সম্ভব। 2 মাস বা তার চেয়ে কম সময়ে যদি তোমরা সঠিক টপিকগুলো জেনে যাও, তাহলে প্রিলিম কোয়ালিফাই করা কোনো ব্যাপার না। যদি ইন্টারেস্টেড থাকো পুরো ভিডিওটা দেখো। নমস্কার, আমি অর্পিতা। প্রথমে ভিডিওটি শুরু করার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি অনেকদিন ধরে ভাবছি তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও বানানোর জন্য অনেক রিকোয়েস্টও আসে। আমি ভাবছিলাম কিভাবে নেওয়া যায় ক্লাসটা, চ্যাপ্টার ওয়াইজ করাবো কি, আমি যেহেতু ইংলিশ এবং হিস্ট্রিতে মাস্টার্স করেছি, তো আমি সেটা নিয়ে আমি আগে আসি, কি টপিক ওয়াইজ পড়াই, মানে কিভাবে পড়াবো কিভাবে করবো সেটা নিয়ে আমার মনে অনেক আইডিয়া চলছিল। আমি কিভাবে শুরু করবো সেটা আমি ভাবছিলাম। তখন আমি চিন্তা করলাম যে 2 মাসের থেকেও এখন কম সময় বাকি আছে ফিলিংসের, তো হাতে আমাদের এমন কিছু করা উচিত যার মাধ্যমে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা এই ক্লাসটা থেকে কিছু তোমাদেরকে ভালো আমি দিতে পারি, যাতে তোমরা উপকার পাও এই ক্লাসটি থেকে। তো আমি ঠিক করেছি সমস্ত সাবজেক্ট লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, সবগুলি সাবজেক্টের থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে পিএসসি প্রতি বছর প্রশ্ন করে, এবং শুধুমাত্র ডব্লিউবিসিএস না, মিসেলেনিয়াসেরও কালকে দেখলাম যে ফর্ম বের হবে 30 এপ্রিল থেকে, মেবি ওটার নোটিফিকেশন ইয়ে স্টার্ট হবে, তোমার ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো সেটা হলো আরো অন্যান্য পরীক্ষার জন্য যাতে আমার স্টুডেন্টসরা এবং ভাই বোনেরা হেল্পফুল হয়। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। আর এই ভিডিওটি তখনই আমি এরপরে নেক্সট ভিডিও আনবো এরকম ধরনের, যদি আমি ভালো রেসপন্স পাই। তোমাদের রেসপন্সে বলে দেবে যে আমাকে আগে এরকম ভিডিও আনা দরকার কি এখানে থেমে যাওয়া দরকার। ঠিক আছে, তো বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা সবাই একসাথে প্রস্তুতি নিতে পারি। প্রথম যে টপিকটি হলো সেটি হলো কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবং টপিকটি হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি থেকে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের যে ভারতের সংবিধান, সংবিধান কি, কনস্টিটিউশন কি? আচ্ছা, প্রত্যেক বাড়িতে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, সেটি লিখিত বা অলিখিত। অবশ্যই বাড়িতে অলিখিত গাইডলাইন্সই থাকে, যেমন কি তোমরা কখন বাড়িতে আসবে, কখন বাড়ি থেকে যাবে, এবং কাকে বাড়িতে আনবে। ঠিক আছে, এই সব কিছুর একটা রুলস এন্ড রেগুলেশন থাকে, তো গাইডলাইন থাকে। তো এরকম না যে যা মর্জি, একটা বাড়িতে থাকতে গেলে যা মর্জি তুমি তাই করবে, তা করলে কি হবে, কেওস তৈরি হবে। সেরকমই দেশে যদি কোনো গাইডলাইন্স না থাকে, তাহলে দেশেও কেওস তৈরি হতে পারে, দেশ করাপ্ট হতে পারে, পাওয়ারের মিসইউজ হতে পারে। সেসবকে আটকানোর জন্য একটি কনস্টিটিউশনের দরকার ছিল, যার সর্বপ্রথম চিন্তা করেছিল, যেটি সর্বসম্মুখে এনেছিল সেটা হলো এম.এন. রয়। 1934 সালে 1934 সালে এম.এন. রয় গণপরিষদ গঠনের কথা বলেন। 1935 সালে কংগ্রেস এর দাবি আনে, তবে 1940 সালের অগস্ট মাসে এই দাবিকে মানা হয়। 1942 সালে তোমরা সবাই জানো ক্রিপস মিশন ভারতে আসে, তবে ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। তারপর ব্রিটিশ সরকারের লেবার পার্টি থেকে 24শে মার্চ 1946 সালে আসে ক্যাবিনেট মিশন, যার প্রধান ছিলেন প্যাথিক লরেন্স। এছাড়া স্টেফোর্ড ক্রিপস আর এ.বি. আলেকজান্ডার, তারা ভারতে আসে। এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় আসে এটা, যে গণপরিষদ গঠন হয় কিসের ভিত্তিতে। তো গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয় ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কবে আসে ভারতে? 24শে মার্চ 1946। ক্যাবিনেট মিশনের প্রধান কে? স্যার প্যাথিক লরেন্স। এবং এরকম ভাবে প্রশ্ন আসে যে ক্যাবিনেট মিশনে এদের মধ্যে কে সদস্য ছিল না? 3জন সদস্য ছিল, এ.বি. আলেকজান্ডার, প্যাথিক লরেন্স আর তোমার স্টেফোর্ড ক্রিপস। এটাও প্রশ্ন আসে ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিল? তাহলে প্রধান কে ছিল? প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন কিছু সুপারিশ আমাদের সামনে আনে, যেরকম তারা বলে দেয় যে সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে গণপরিষদ গঠন হবে। এখানে হিন্দু অধ্যুষিত যে এরিয়াগুলি সেগুলি ক শ্রেণীভুক্ত করা হয়,
মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলি সেগুলোকে খ শ্রেণীভুক্ত করা হয়। এছাড়া আসাম এবং বাংলাকে গ শ্রেণীভুক্ত করা হয় এবং প্রত্যেক প্রদেশ থেকে নির্বাচিত যে জনপ্রতিনিধি তারা আসবে এবং গণপরিষদে তোমার সংবিধান রচনা করবে এবং আমাদের যে প্রাদেশিক আইনসভা সেটিও গঠন হবে। তো এই যে টোটাল যে গণপরিষদ যে গঠন হয় এবং গণপরিষদ গঠন হবার পর সংবিধান লেখা শুরু হয়, তার আগে কিছু কিছু জিনিস আমাদেরকে কিছু কিছু কি পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। যেরকম কি মোট আসন কত ছিল? মোট আসন ছিল 389, যার মধ্যে 292 ছিল ব্রিটিশ অধ্যুষিত এরিয়া থেকে, মানে যেটা হচ্ছে গভর্নর শাসিত যে প্রদেশ সেগুলো থেকে, আর 93টি ছিল দেশীয় রাজ্য থেকে, মানে প্রিন্সলি স্টেট থেকে। সেই 292টির মধ্যেও কিন্তু তোমার 292 প্লাস টোটাল বলতে পারি যে 296টি ছিল তোমার ব্রিটিশ সরকার থেকে, আর 93টি ছিল প্রিন্সলি স্টেট থেকে। তার মধ্যে 292টি ছিল, 296 এর মধ্যে 292টি ছিল গভর্নর এরিয়া থেকে, আর যে বাকি যে 4টা ছিল চিফ কমিশনার অঞ্চল। চিফ কমিশনার অঞ্চল কারা কারা? দিল্লি, আজমির, মারওয়ার আর ব্রিটিশ বেলুচিস্তান, এই 4টা জায়গা থেকে ছিল। এবার এই 389 জনের মধ্যে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায় এবং মুসলিম লীগ আমাদের গণপরিষদকে ছেড়ে চলে যায়, তখন সদস্য বাঁচে কত? 299। ক্লিয়ার? আচ্ছা, আর কি মনে রাখতে হবে যে এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কটা সিট ছিল? 208টি ছিল। 75টি ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে। ঠিক আছে, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 1946 সালের 9 ডিসেম্বর এর প্রথম মিটিং বসে। খুব ইম্পর্টেন্ট, বহুবার প্রশ্ন আসে প্রিলিমসে যে গণপরিষদের যে প্রথম মিটিং, সেই প্রথম মিটিং এর চেয়ারম্যান কে ছিল? প্রথম মিটিং এর চেয়ারম্যান ছিল সচিদানন্দ সিনহা। কেন তাকেই বানানো হলো? কেন কি প্রথম মিটিং এ যে সিনিয়র মোস্ট ছিল তিনি সচিদানন্দ সিনহাই ছিল, তো তাকে টেম্পোরারি প্রেসিডেন্ট বানানো হয়। এবং নেক্সট 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ, যে পরবর্তীতে গিয়ে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হবে, তাকে পার্মানেন্ট চেয়ারম্যান বানানো হয় গণপরিষদ। এই 3টে ডেট খুব ইম্পর্টেন্ট। 9 ডিসেম্বর প্রথম মিটিং, সচিদানন্দ সিনহা টেম্পোরারি তোমার প্রেসিডেন্ট। 11 ডিসেম্বর দ্বিতীয় অধিবেশন, যেখানে পার্মানেন্ট প্রেসিডেন্ট হয় রাজেন্দ্র প্রসাদ। 13 ডিসেম্বর জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন কে আনে, যেটি পরবর্তীকালে আমরা দেখব প্রিয়াম্বল হিসাবে আমাদের সংবিধানে যুক্ত হয়। এটি পরের ক্লাসে আমরা প্রিয়াম্বলকে দেখব। তাহলে এখন এইগুলো খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, প্রথম যে মিটিংটি হয়েছিল সেখানে 211 জন টোটাল সদস্য ছিল। কোনো কোনো বইয়ে কিন্তু ক্র্যাক ডব্লিউবিসিএস এ 207 জনের কথা বলা আছে। ঠিক আছে, যদিও আসেনি এই প্রশ্নটি, তবে দেখবে 207 বা 11 জন প্রথম অধিবেশনে এসেছিল। প্রথম অধিবেশনে চেয়ারম্যান ক্লিয়ার, অবশ্যই এটা থাকবে টেম্পোরারি। যদি প্রেসিডেন্ট বলেন তাহলে সচিদানন্দ সিনহা, যদি পার্মানেন্ট প্রেসিডেন্ট বলেন তাহলে তোমার হবে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, যদি শুধু প্রেসিডেন্ট বলেন তাহলে রাজেন্দ্র প্রসাদ। এবার মনে রাখবে এর সহ সভাপতি কে ছিল, মানে ভাইস চেয়ারম্যান কে ছিল? ভাইস চেয়ারম্যান ছিল H.C. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি। ইনি কিন্তু খ্রিস্টানদেরকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ছিল ভিটি কৃষ্ণমাচারী, তিনিও ছিলেন সভাপতি, সহসভাপতি। আচ্ছা, এবার আমাদের যে পঞ্চম অধিবেশন হয়েছিল ইম্পর্টেন্ট, এটি হলো 1947 সালের 14ই আগস্ট। এখান থেকে আমাদের দেশ বলতে পারো, আমাদের সংবিধান বলতে পারো সার্বভৌম সোভারেনিটি অর্জন করে। ঠিক আছে, এবার সংবিধান তৈরি করার জন্য একটা খসড়া কমিটি, মানে সাপোজ আমরা কোনো কিছু লিখছি, পার্মানেন্ট কিছু লেখার আগে আমরা একটা খসড়া, একটা ড্রাফট তৈরি করি, তো তাহলে সেরকমই সংবিধানের জন্য একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল। এই ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট, 29 আগস্ট, 29 আগস্ট 1947। কত? 29 আগস্ট 1947 এ আমাদের গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি হয়েছিল। বার প্রশ্ন আসে, ড্রাফটিং কমিটিতে কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল। কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল। মোট কার্য দিবস কত ছিল? 114 দিন। মোট কার্য দিবস কত ছিল?
114 দিন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? বি.আর. আম্বেদকর। ভুলাবে না। যে গণপরিষদ গঠন হয়েছিল তার চেয়ারম্যান ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে। যে খসড়া কমিটি ড্রাফটিং কমিটি যে তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর সহ আরো 6 জন ছিল, টোটাল 7 জন ছিল। কে কে ছিল একদম মুখস্থ করে নেবে। প্রথম ডক্টর বি.আর. আম্বেদকর, দ্বিতীয় গোপাল স্বামী আয়েঙ্গার, তৃতীয় কে এম মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, পঞ্চম এন মাধব রাও। এন মাধব রাও মনে রাখবে ডক্টর বি.এল. মিত্র প্রথমে ছিল, তার জায়গায় কিন্তু এন মাধব রাও এসেছিল। এছাড়া ছিল টিটি কৃষ্ণমাচারী। টিটি কৃষ্ণমাচারী কার জায়গায় এসেছিল? ডিপি খৈতান। ডিপি খৈতান যখন মারা যান তার জায়গায় এসেছিল তোমার টিটি কৃষ্ণমাচারী। আর সপ্তম জন যে ছিল আরাদি কৃষ্ণস্বামী আয়ার। আচ্ছা, একটা জিনিস দেখলে প্রত্যেকটা নামের সাথে কিন্তু কৃষ্ণের নাম যুক্ত আছে, ঠিক আছে? একটি নাম ছেড়ে বাকি নামের সাথে কৃষ্ণ, মাধব, গোপাল সব আছে। তো এইভাবে কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি, ঠিক আছে? কে কে? 1 নাম্বার বি.আর. আম্বেদকর, এটা তো মনেই থাকবে, চেয়ারম্যান। 2 নাম্বার কি? গোপাল স্বামী আয়াঙ্গার। 3 নাম্বার কি? মাধব রাও। মাধব রাও কার জায়গায় এসেছিল? বি.এল. মিত্র অসুস্থ হয়ে পড়ে তার জায়গায় এসেছিল, ঠিক আছে? টিপি খৈতান মারা যায়, তার জায়গায় এসেছিল টিটি কৃষ্ণমাচারী। এছাড়া ছিল আলাদি কৃষ্ণস্বামী আয়ার, মোহাম্মদ শহীদুল্লাহ আর কে এম মুন্সি। এর 7 জন মেম্বার ছিল। খসড়া কমিটির সংবিধান প্রকাশ কবে করে? মানে যখন ওদের লেখা হয়ে যায় টোটাল সংবিধানটা, এটা প্রকাশ করে 21শে ফেব্রুয়ারি 1948 সনে। কবে প্রকাশ করে? 21শে ফেব্রুয়ারি 1948 সনে, ঠিক আছে? এখানে টোটাল 315টি ধারা ছিল, 13টি তপশিল ছিল। কিন্তু চূড়ান্ত পর্বে, এটা ইম্পর্টেন্ট, খসড়া কমিটিতে কি ছিল সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ছিল যখন আমাদের সংবিধান যখন সাবমিশন হয়, মানে 26শে নভেম্বর 1949 সনে। এবং এটা এফেক্ট, এই দুটো প্রশ্ন তো প্রচুর বার এসেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি সলভ করে থাকো তাহলে তোমরা দেখবে প্রচুর বার এই কোশ্চেন এসেছে যে যে সংবিধান কবে চালু হয়, সংবিধান কবে কেম ইনটু ফোর্স, এফেক্ট হয়, এই প্রশ্নটা। তো সংবিধান কবে তোমার কনস্টিটিউশন অ্যাডপ্টেড কবে হয়, প্রচুর বার এসেছে। তোমরা দেখবে অ্যাডপ্টেড হয় 26শে নভেম্বর 1949, তবে এফেক্ট হয় বা কেম ইনটু ফোর্স যদি কথাটা দেখো তাহলে হবে 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? তাহলে তখন এটা প্রশ্ন আসে যে যখন সংবিধান অ্যাডপশন হয়েছিল তখন সংবিধানে কি কি ছিল, চূড়ান্ত পর্বে কি কি ছিল? 395টি ধারা ছিল, 22টি অংশ ছিল, 8টি তপশিল ছিল। ক্লিয়ার? তপশিল মানে স্কেডিউলও ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে কিন্তু আমাদের 12টা স্কেডিউল আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কেডিউলও আমরা পড়ব নেক্সট, ঠিক আছে? এবার তাহলে টোটাল জিনিসটা একটু সাম আপ করে নিই। যে প্রথমে কে বললো? 1934 সালে এম.এন. রায় বললো। 1935 সনে কংগ্রেস এটা দাবি জানালো। 1940-এর আগস্ট মাসে আগস্ট প্রস্তাবে এই দাবিটাকে মানা হলো। 42-এ আসলো ক্রিস মিশন, ব্যর্থ হলো। 46-এর 24শে মার্চ আসলো তোমার ক্যাবিনেট মিশন, তখন ব্রিটিশে কি চলছে, লেবার পার্টি থেকে আনা হয়েছিল এবং প্রধান কে ছিল? পেথিক লরেন্স। এছাড়া কারা ছিল? এভি আলেকজান্ডার আর তোমার স্টেফোর্ড ক্রিপস। তারা এসে তারা কি কি বললো, সুপারিশগুলো বললো, সেই সুপারিশ অনুযায়ী কি করলো? আমাদের গণপরিষদ গঠন হলো। গণপরিষদের প্রথম অধিবেশন বসলো 9 ডিসেম্বর 1946, যেখানে টেম্পোরারি প্রেসিডেন্ট বানানো হলো সিনিয়র মোস্ট সচিদানন্দ সিনহাকে। 11ই ডিসেম্বর আসলো পার্মানেন্ট প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ। 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু আনলো অবজেক্টিভ রেজলিউশন, যেটাই কিনা পরবর্তীকালে প্রস্তাবনা হবে। এছাড়া আমাদের টোটাল সংবিধানটা লিখতে লাগলো 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে? এটা তৈরির জন্য একটা খসড়া কমিটি তৈরি হলো, যেটি হলো 29শে আগস্ট 1947। টোটাল 7 জন মেম্বার ছিল। প্রধান ছিলেন বি.আর. আম্বেদকর। তাছাড়া সব কৃষ্ণ নাম, এম তোমার শহীদুল্লাহ, কে এম মুন্সি, গোপাল স্বামী আয়াঙ্গার,
টিটি কৃষ্ণমাচারী, ডিপি খৈতানের মৃত্যুর পর বি এন মিত্রের জায়গায় এন মাধব রাও, ঠিক আছে। তাছাড়া তোমার আলাদি কৃষ্ণস্বামী আইয়ার। তোমার 21শে ফেব্রুয়ারি 1948 এটা প্রকাশ করলো। এখানে টোটাল চূড়ান্ত পর্বে এসে 395টি ধারা, 8টি তফসিল আর 22টি অংশ ছিল, পার্টস ছিল। এটি অ্যাডপ্ট কবে হলো? 26শে নভেম্বর 1949। এটি এফেক্টিভ কবে হলো, মানে তোমার লাগু কবে হলো? 26শে জানুয়ারি 1950। ঠিক আছে। এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল? এখান থেকে প্রথম প্রশ্ন এসেছিল কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়, কনস্টিটিউশন অ্যাডপশনের টোটাল সময়কাল, এছাড়া তোমার প্রেসিডেন্ট কে ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে। তারপরে কবে কেম ইনটু ফোর্সে আসে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কে প্রিপেয়ার করে, বি আর আম্বেদকর প্রিপেয়ার করে। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিসের দ্বারা অ্যাডপ্টেড হয়? ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিসের দ্বারা অ্যাডপ্টেড হয়? ক্যাবিনেট মিশনের দ্বারা। সংবিধান দিবস কাকে বলা হয়? 26শে নভেম্বরে, অবভিয়াসলি 26শে নভেম্বর গৃহীত হয়, তাই 26শে নভেম্বরকে বলা হয়। কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে মেম্বাররা ছিল তারা কিরকম ছিল? তারা ছিল ইলেক্টেড ছিল। তারা কি ছিল? ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। এরকম কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসে থাকে, ঠিক আছে। এছাড়া আর এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়তে পারি? যে আর পড়তে পারি যে গণপরিষদের যে জাতীয় পতাকা সেটা কবে হয়, কবে গৃহীত হয়? 22শে জুলাই 1947। কবে গৃহীত হয়? 22শে জুলাই 1947। আমাদের যে জাতীয় পতাকা সেটা কবে গৃহীত হয়? সেটা হয় আমাদের যে জাতীয় পতাকা সেটা হয় 22শে জুলাই 1947। আমাদের জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তিনটা জিনিস হয়। একটা হচ্ছে আমাদের যে ভারতের ন্যাশনাল এনথেম জনগণ মন, আমাদের যে ভারতের ন্যাশনাল সং বন্দে মাতরম, আমাদের ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই তিনটি জিনিসই 24শে জানুয়ারি 1950-এ গৃহীত হয়, ঠিক আছে। কিছু কিছু আলাদা কিছু প্রশ্ন আসতে পারে, যেমন গণপরিষদের কমিউনিস্ট কে ছিলেন, কমিউনিস্ট সদস্য কে ছিলেন? মহারাবের সোমনাথ লাহিড়ী ছিলেন গণপরিষদে। টোটাল কতদিন সময় লাগে বললাম তোমাকে, ঠিক আছে। এবার সাংবিধানিক যে পরামর্শদাতা, যে লিগ্যাল যে অ্যাডভাইসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, বি এন রাও, ঠিক আছে। বি এন রাও, বেনিগাল নার্সিং রাও, তিনি ছিলেন আমাদের যে অ্যাডভাইসার ছিল, সাংবিধানিক যে পরামর্শদাতা সেটা ছিল। মোট কমিটি কতগুলো গঠন হয়েছিল? 13টি, পরবর্তীতে পড়বো আমরা। এখন বর্তমানে কতগুলি ধারা আছে? আগে তো কত ছিল অ্যাডপশনের সময়? 395টা, এখন 448টি ধারা আছে, 448। আগে ছিল 395, এখন হলো 448। আগে ছিল 8টি তপশিল বা শিডিউল, এখন হলো 12টা। আগে ছিল 22টি পার্টস, এখনো 22টি পার্টস আছে, কিছু ডিলেটেড আছে, কিছু অ্যাড হয়েছে, সব মিলে ভারতের যে আসল যে সংবিধানটা সেটা হাতে লেখা হয়েছে, ক্যালিগ্রাফি, হাতে লেখা হয়েছে। কে লিখেছেন? প্রেম বিহারী নারায়ণ সিং রায়জাদা, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এবং এই যে প্রত্যেকটা পৃষ্ঠা, সেই পৃষ্ঠাগুলো সাজিয়েছিল শান্তিনিকেতনের যে শিল্পীরা তারা। তাদের মধ্যে কে ছিল? তাদের মধ্যে ছিল আমাদের রাম মনোহর সিনহা, নন্দলাল বসু। এরা কিন্তু সাজিয়েছিল, মানে ডেকোরেট করেছিল সংবিধান, ঠিক আছে। যদি বলি সংবিধানের জনক কে, অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর। এবং এটা মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে 26শে জানুয়ারিটাকে কেন সংবিধানে অ্যাডপশন ডেট হিসেবে গ্রহণ করা? তোমরা তো জানো যে 1930 সালে কিন্তু, মানে 1929 ডিসেম্বর দিকে জওহরলাল নেহরুর নেতৃত্বে রাবি নদীর তীরে ভারতে কিন্তু প্রথম পতাকা উত্তোলন করেছিল, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই, এবং প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেই দিনটিকে, দ্যাটস ওয়াই 26শে জানুয়ারি দিনটিকে কিন্তু কনস্টিটিউশনাল অ্যাডপশন ডে হিসাবে আমরা পেয়েছি, ঠিক আছে। আরো যদি টপিক এখান থেকে বেঁচে যায়, কিছু সাব টপিক বেঁচে যায়, তাহলে আমি কিন্তু সেটা নেক্সট ক্লাসে আমি এটা কভার করে দেবো, ঠিক আছে।